এই মাসেই ফ্যাসিস্ট তারেকের চ্যাপ্টার ক্লোজ। ওই ভাইকে যাইতে পারে লন্ডনে। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে ফ্যাসিস্ট তারেককে একটা চিঠির মাধ্যমে নির্ধারিত 4 দিন সময় বেঁধে দিয়ে ওর কপাল বরাবর একটা সিল মেরে দেওয়া হয়েছে। বলা হয়েছে এরপরে একদিন যদি পার হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদির দরজা ওর জন্য বন্ধ। যুক্তরাষ্ট্রের তুই এখনো নিষেধাজ্ঞা, কালো তালিকাভুক্তের মধ্যে আছিস, পারলে সেই নামটা তুই মোস যা সেইখানে। তোর বাপ ডেভিল ইউনূসের রাইখা যাওয়া সমস্ত উত্তরাধিকারের সূত্রের সবকিছুতে মাইনে সবকিছু দিতেছিস, তা কালো তালিকা থেকে নামটা পারলে মোস। বউরে তো পাড়াইছিলি, বউ তো যাইয়া ট্রাম্পের ধুইয়া মুইসা দিয়েও পারে নাই। ট্রাম্প তো না, তার যে সাঙ্গপাঙ্গ দুই একজন সাঙ্গপাঙ্গর তো মুইসা কিছুই করতে পারে নাই। ফ্যাসিস্ট তারেক অফিসিয়ালি ভারতের কাছে একটা আবেদন করেছিল যে এই আগস্ট মাসের শেষ দিকে ওই ভারতে আসতে চায়। তার জবাবে ভারত গতকালকে দুপুরে ফ্যাসিস্ট তারেককে বলে দিয়েছে আগামী 22, 23, 24, 25 এর মধ্যেই তাকে ভারতে আসতে হবে। যদি তিনি এর মধ্যে আসেন তবে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদিজির সাথে তিনি সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু তারও সময় মাত্র 30 মিনিট। 30 মিনিটের জন্য তার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কিন্তু 25 তারিখ পার হয়ে যাওয়ার পর এই আগস্ট মাসের 26 তারিখের পর থেকেই ফ্যাসিস্ট তারেকের জন্য তার দরজা বন্ধ। অর্থাৎ বলেছেন এর পরে আগামী 1.5 বছরের মতো তার আর কোনো শিডিউল নাই তার সাথে সাক্ষাৎ দেওয়া। প্রত্যেক দিনের তার কাজের শিডিউল পূর্ব নির্ধারিত হয়ে গেছে। এরপরে তিনি সাংহাই সহ বেশ কয়েকটা দেশের সফরে এবং ব্রিক্সের সম্মেলন সহ তার একাধিক কাজ আছে। অর্থাৎ এর মাধ্যমে ফ্যাসিস্ট তারেককে তার দরজা যে বন্ধ ওর জন্য সেইটাই জানিয়ে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট তারেক বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশের সাবেক 5 বারের প্রধানমন্ত্রী তাকে ফেরত চায়। ও বন্দি বিনিময় চুক্তিটা ওইটা পড়ছে, ওই কাগজটা কখনো পড়ে দেখছে? তার উপধারায় কি বলা আছে? রাজনৈতিক কারণে কারো বিরুদ্ধে ফাঁসির রায় হলে যদি হন তিনি আবার প্রধানমন্ত্রী সাবেক, এরপরে যদি হন বাংলাদেশের স্থপতির কন্যা, চিন্তা করা যায় তাকে ফাঁসির রায় দিবার তোমার সেই প্রত্যার্পণ তুমি সাইবার ঘটতে যাবে। চুক্তিটা পড়ে দেখ বেটা আগে চুক্তির মধ্যে কি লেখা আছে। এরপরে ওই যে তালিবান শাহ জঙ্গি হাদি হত্যাকারী যারা গ্রেপ্তার হয়েছে তাদের ফেরত চায়, তাদের ফেরত দিবে। আর তুমি একটা তাদের কিছু একটা কাহিনী ঘটাই দিয়ে বলো মরে গেছে নাকি। স্বীকারোক্তি, দেশের জনগণ ওদের থেকে তো স্বীকারোক্তি নিতে হবে। বিএনপি এবং জামাতিদের মধ্যে ঘাপটি মেরে থাকা, যারা নিজেদের লোককে হত্যা কইরা আন্দোলন ভিন্ন দিকে প্রভাবিত করা, দেশের জনগণকে ভিন্ন দিকে প্রভাবিত করার যে চেষ্টা করা হয়েছে, এখানে যে অপরাজনীতি করা হয়েছে, ওদের মুখ থেকে দেশের জনগণ জানতে চায়, ওদের মুখ থেকেই জানবে দেশের জনগণ। এত সহজ না। ফ্যাসিস্ট তারেক মনে করে ওই যা বোঝে এটা দুনিয়ার কেউ বোঝে না। মনে রাখবেন দেশের জনগণ এখন বিদ্যুৎ এবং গ্যাসের মহা সংকটে ভুগতেছে, একেবারে জনজীবন হাহাকার। আর এর মধ্যে আগামীতে একেবারে পানির জন্য চরম সংকটে পড়বে তারা। কেন তিস্তা এবং বুড়িগঙ্গার পানি পেতে হইলে অবশ্যই সেই পুরনো চুক্তি নবায়ন করতে হবে। গ্যাস এবং বিদ্যুৎ থেকে উত্তোলিত হইতরি সমস্যার মোকাবেলা করতে হইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তথা কাঁচামরিচ থেকে শুরু করে প্রয়োজনীয় সকল জিনিসপত্রের সংকট থেকে বাঁচতে হইলে ফ্যাসিস্ট তারেকের ভারত সফর করতে হবে। আর যদি ওই না করে তাহলে এই মহা সংকটে পড়বে দেশের জনগণ। তারেক মনে করে আমি অনেক বড় হনু, ভারতে না গেলে তাদের অনেক কিছু উদ্ধার হবে না, শর্ত তুলে দেয়। মনে রাখবেন ফ্যাসিস্ট তারেক ওই যে সামা পররাষ্ট্র, ওই যে খলিল আছে, ওর যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, এদের কারো উপর ওর আর আস্থা এবং বিশ্বাস নাই। আর এই কারণে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিবে মুখপত্র বানাইয়া তারেক কিছু জিনিস শিখাই দিয়ে মিডিয়ার সামনে পাঠাই দেয়। তারেক তুই ভারতে যাইস না, তাহলে দেশের জনগণ বুঝবো তোর হাতির মতো একটা কলিজা। তবে কি ফ্যাসিস্ট তারেকের এই অপরাজনীতির কারণে, এই দুঃসাহসিকতার কারণে দেশের জনগণ সংকটে পড়বে, দেশের জনগণ এক মহা বিপর্যস্তের মধ্যে পড়বে। ওর ঘরের এসি ফ্যান এগুলো তো কখনো বন্ধ হয় না, গ্যাসের চুলা তো কখনো বন্ধ হয় না। হবে কি ও বাইকে যাইবো, বিপদে পড়বো দেশের জনগণ। দেশের জনগণের এই মহা সংকট থেকে মুক্তির পথ একটাই, বিএনপি জামাত জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের সকল ক্ষমতা জনগণের হাতে তুলে নেওয়া। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঢাকায় ভারতের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ রাষ্ট্রদূত দুজন এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন,
কি আলোচনা হয়েছে এই বৈঠকে? তারেক রহমান কি আসলেই ভারত যাচ্ছেন কিনা? এবার যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনী প্রচারণায় তারেক রহমান কিন্তু ভারতের বিরুদ্ধে একটি টু শব্দ করেননি। অনেকেই ধারণা করেন যেহেতু তিনি ভারতের সাথে আপোষ করে বাংলাদেশে এসেছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছেন, তারই অংশ হিসেবে তারেক রহমান ভারতের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় কোনো কথা বলেনি। এর ফলে আমরা দেখেছি যে নির্বাচিত হবার পরে বিদেশি সরকারগুলোর মধ্যে ভারতই প্রথম তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে, তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং দীর্ঘদিন যে ভারতের ভিসা বন্ধ ছিল, বিশেষ করে ট্যুরিস্ট এবং আরো কয়েকটি ভিসা, সব ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভারত আশা করেছিল যে হয়তো বিএনপি তার ভারত বিরোধী পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। পাশাপাশি তাদের এটাও আশঙ্কা ছিল যে এটা কি তারেক রহমানের নির্বাচনী বৈতরণী পার হবার জন্য সাময়িক কোনো কৌশল ছিল। কিন্তু যতই দিন গেছে ততই ভারতের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে তারেক রহমান তার প্রদত্ত প্রতিশ্রুতিগুলি ঠিকমতো রাখছে না, যে কারণে ভারত কিন্তু বেশ কিছু বিষয়ে উদ্বিগ্ন। গত কয়েকদিন ধরে যেটা বলছি, আপনারা হয়তো জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে আলোচনা চলছিল এই যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে। কিন্তু এর মধ্যে আইএসআই পন্থী একটি গ্রুপ এবং মিডিয়া G4 তারা চায় না যে ভারতে তারেক রহমান এই মুহূর্তে সফরে যাক, এবং তারা নানা রকমের উদ্ভট তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছেন। যেমন আজকে যে সংবাদ সম্মেলনটি করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার শহীদুল করিম, তিনি বলেছেন যে সফরের আগে ভারত বাংলাদেশ সম্পর্কটা অনুকূল হতে হবে এবং তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদি হত্যার সন্দেহভাজন খুনিদের প্রত্যর্পণের কথা বলেছেন। আজকে বাংলাদেশ সময় দুপুর 12টা 40-এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি দীর্ঘ নোট ভার্বাল পাঠানো হয়েছে। এই নোট ভার্বালে খুব স্পষ্ট করে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন তারা এই মুহূর্তে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবেন না, এমনকি হাদির সন্দেহভাজন আসামিদেরও তারা ফিরিয়ে দেবেন না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার প্রশ্নই ওঠে না এই কারণে, কারণ বাংলাদেশ ভারত বন্ধি প্রত্যর্পণ চুক্তির 11 পৃষ্ঠার 3 নম্বর অনুচ্ছেদের শেষখানে স্পষ্টভাবে লেখা আছে কোনো বিতর্কিত আদালত, কোনো ক্যামেরা ট্রায়াল, কোনো সামরিক আদালত, এইসব আদালতের বিচারের ক্ষেত্রে সাজাপ্রাপ্ত বন্দী বা আসামি বা যাই বলেন না কেন তাকে ফিরিয়ে দেওয়া হবে না। এবং যে আইসিটির সাজানো প্রহসনমূলক বিচারে শেখ হাসিনার সাজা দেওয়া হয়েছে, সেই আইসিটি, সেই বিচার প্রক্রিয়া সবই এতটাই বিতর্কিত যে ভারত এই প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। তাহলে কেন হাদি হত্যার আসামিদের ফেরত পাঠাবে না, সেই ব্যাখ্যাও কিন্তু এই নোট ভার্বালে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে যাদের হাদি হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, ভারতে তারা পুলিশের কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে ডক্টর ইউনূসের বেশ কয়েকজন উপদেষ্টার নাম উঠে এসেছে। এছাড়াও বাংলাদেশের আরো কিছু ভিআইপি মানুষের নাম উঠে এসেছে। ভারতের পক্ষ থেকে সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে হাদির আসামিদেরও ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এই নোট ভার্বালের পরেই কিন্তু এই শহীদুল করিম সাহেব এই সংবাদ সম্মেলনটি করেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, তারেক রহমান ভারতে যাবেন কিনা এটি নিয়ে কে কথা বলবেন? পররাষ্ট্র মন্ত্রী আছেন, পররাষ্ট্র উপদেষ্টা আছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন, এরা কথা না বলে এই কোথাকার কোন শহীদুল করিম, যিনি আগে সম্ভবত ধর্ম মন্ত্রণালয়ে ছিল এবং যাকে জামাতি মতাদর্শের বলেই লোকজন জানে,
তিনি এই বাংবু মিডিয়া এবং ভারতের দু একটা মিডিয়ার সাথে কণ্ঠ মিলিয়ে আজকে এই সংবাদ সম্মেলনে যেটা বলেছেন সেটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের সত্যের প্রতিফলন নয়। আজকেও আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এখন তারেক রহমান যাবেন কিনা, ভারতের কিন্তু বিশেষ করে 6টি ব্যাপারে উদ্বেগ রয়েছে। ডক্টর ইউনূস তার 17 মাসের অবৈধ শাসনকালে তিনি আঞ্চলিক এবং বৈশ্বিক এমন কিছু কৌশলগত চুক্তি করেছেন যেগুলো পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ভারতের বিরুদ্ধে যায়। তিনি ভারতের বিরুদ্ধে বলতে গেলে এক ধরনের জেহাদ ঘোষণা করেছিলেন। তার মধ্যে নির্বাচনের আগে আগে চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং চট্টগ্রামে ড্রোন উৎপাদন কেন্দ্র করা হবে, এই ধরনের একটা চুক্তি কিন্তু ইউনূস করেছিলেন। এই চুক্তিটি নিয়ে ভারত উদ্বিগ্ন, বিশেষ করে ভারতের সীমান্তের মাত্র 100 কিলোমিটারের মধ্যে এই ড্রোন উৎপাদন কারখানা, এটি ভারতের জন্য স্বস্তিকর নয়। এছাড়াও ভারত তাদের যে শিলিগুড়ি যে চিকেন নেক, তার কাছাকাছি বাংলাদেশের ভেতরে কোনো বিতর্কিত সামরিক প্রজেক্ট হোক, এটা কিন্তু ভারত চায় না। এছাড়াও আরেকটা উদ্বেগের কারণ যে পশ্চিমবঙ্গ এবং আসাম সীমান্ত এলাকায় অধিকাংশ সংসদীয় আসনে জামাতের এমপিরা জয়লাভ করেছে। এটি ভারতের জন্য একটি চিন্তার কারণ। জামাত যতগুলো আসনে জয়লাভ করেছে তার 70% আসনই কিন্তু এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বরাবর, বিশেষ করে খুলনা, রংপুর এবং রাজশাহী। এছাড়া ভারত বাংলাদেশের কাছে স্থলপথে ট্রানজিট চায় যাতে তারা নেপাল এবং ভুটানে যেতে পারে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী 21 থেকে 24 আগস্টের মধ্যে যদি তারেক রহমান ভারত সফরে না যান তাহলে এই বছরে আর এই তারেক রহমানের সফরের জন্য ভারতের কাছে কোনো তারিখ খোলা নেই। সুতরাং এখন তারেককে সিদ্ধান্ত নিতে হবে, যদি এই বছরে তিনি ভারত সফরে যান তাহলে এই 21 থেকে 24 আগস্টের মধ্যেই তাকে যেতে হবে। এর মধ্যে ঢাকা থেকে খবর পেলাম যে আজকে বিকালে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এবং ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুকের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই বৈঠকের বিস্তারিতটা আমি এখনো পাইনি, সম্ভবত আমি পাবো রাত্রে এবং আগামীকাল আপনাদের জানাতে পারবো। কিন্তু প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকটি হয়েছিল মূলত শেখ হাসিনার ফেরার পরে বাংলাদেশে তার নিরাপত্তা নিয়ে। আপনাদের একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার ফেরার পরে বাংলাদেশে তার নিরাপত্তার দায়িত্ব নেবেন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং ভারত। এই 4টি প্রভাবশালী দেশ তারা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবেন। এবং তারেক রহমান যদি ভারতে যান, তিনি ভারত থেকে আসার পরপরই শেখ হাসিনার বাংলাদেশে আসার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখন তারেক রহমান যদি না যান তাহলে কি হবে? আমি একটু ইতিহাসের কাছে যাব। 2013 সালের মার্চ মাসে সেই সময়ের ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রণব মুখার্জির সাথে দেখা করবার জন্য বৈঠকের সময়, তারিখ সবকিছু ফাইনাল করা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়া সেই বৈঠকটি ক্যান্সেল করেছিলেন। তিনি বলেছিলেন যে তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে, কারণ ওই একই দিন আবার জামাতে ইসলাম হরতাল ডেকেছিল। খালেদা জিয়া বলেছিলেন যে তিনি যখন তার বাসার থেকে প্রণব মুখার্জির সাথে দেখা করতে হোটেলে যাবেন, যাওয়ার পথে হয়তো তাকে হত্যা করা হতে পারে, এরকম একটা খোড়া যুক্তি দেখিয়ে তিনি যাননি। কিন্তু এই যে ভারতীয় রাষ্ট্রপতির সাথে দেখা করেননি স্কেডিউল ফাইনাল করেও, এটি কিন্তু ভারত ঠিক ভালোভাবে নেয়নি এবং পরবর্তীতে দেখা গেছে যে এর মাসুল 12 বছর ধরে বিএনপিকে দিতে হয়েছে। সুতরাং তারেক রহমান যদি এবার ভারতে না যান তাহলে তার মাসুলও হয়তো তাকে দিতে হবে। অলরেডি তারেক রহমান কিন্তু বুঝে গেছেন, জেনে গেছেন যে তার সরকার মেয়াদ কমপ্লিট করা তো দূরের কথা,
আর খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন কিনা এবং মধ্যবর্তী নির্বাচন আসন্ন এই খবরটা তিনি পেয়ে গেছেন।